ইউনুস বিষয়টা বুঝতে পারছি। এই জন্য আমি যে ইনফরমেশন পেয়েছি যে ইমিডিয়েট পাস্ট যে চিফ জাস্টিস রাফাত আহমেদ এবং সেনাপ্রধান এদেরকে ইউনুসের সাথে একটা গোপন বৈঠক হয়েছে বলে জানা গেছে, শোনা গেছে। ইউনুস নাকি টায়ার্ড এবং সে বলতেছে আমি আর পারছি না। এই জন্য একটা সেফ এক্সিট চাইছে এবং যে কোনো মুহূর্তে একটা ঘটনা। একটা খুবই খারাপ খবর এসেছে আন্তর্জাতিক অঙ্গন থেকে। আন্তর্জাতিক মানবাধিকার প্রতিনিধিরা নোবেল কমিটিকে এই মানবাধিকারের বিষয়গুলো লিখিতভাবে জানিয়েছে। হঠাৎ করে নোবেল কমিটিকে এই তথ্য জানানোর কারণ কি? নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, সেই ব্যাপারটাকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে যে নোবেল শান্তি। এখন যদি অভিযোগ সরকারের বিরুদ্ধে সত্য হয় তাহলে সরকারকে পদত্যাগ করতে হবে। সেই অভিযোগটাতে বাতে পড়ছে টোটাল সিস্টেমের প্রধান হিসাবে যিনি মূল ভূমিকা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা নিজেই তার দেশে ফেরা নিয়ে যে বক্তব্য আছে তিনি দিয়েছেন 22 ডিসেম্বর। তিনি ক্লিয়ারলি বলেছেন বেঁচে আছি যখন দেশে ফিরব। তিনি বাংলাদেশে আসবে এটা কনফার্ম। আসার আগে কিন্তু আপনারা মোটামুটি বুঝতে পারবেন কোন দিন কোন তারিখে তিনি বাংলাদেশে আসবেন। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী শোনা যাচ্ছে খুব শিগগিরই তিনি পদত্যাগ করতে পারেন। তার পদত্যাগের ঘোষণাটি যে কোনো সময় আসতে পারে। আবার তার জায়গাতে কে আসতে পারেন? নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমরা কার মুখ দেখতে পারি? আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে। শেখ হাসিনা বলছেন এই ধরনের ঘটনা পুরো বাংলাদেশকে ভেতর থেকে ডিস্ট্যাবিলাইজ, অস্থিতিশীল করে তুলছে। শেখ হাসিনা বারবার মনে করাচ্ছিলেন যে মনে রাখতে হবে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উদ্দেশ্যমূলকভাবে ভেঙে পড়ানো হয়েছিল, মানে একেবারে ভেঙে দেওয়া হয়েছিল। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সাম্প্রতিক সময়ে ওসমান হাদির মৃত্যু সবকিছুই প্রশ্ন তুলছে মানবাধিকারের। আর সেই প্রশ্ন যখন তুলছে মানবাধিকারের, তখন একটা খুবই খারাপ খবর এসেছে আন্তর্জাতিক অঙ্গন থেকে। আন্তর্জাতিক মানবাধিকার প্রতিনিধিরা নোবেল কমিটিকে এই মানবাধিকারের বিষয়গুলো লিখিতভাবে জানিয়েছে। হঠাৎ করে নোবেল কমিটিকে এই তথ্য জানানোর কারণ কি? কারণটা কি এটা যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি নোবেলজয়ী, শান্তিতে নোবেলজয়ী, এবং তিনি যখন দায়িত্বে আছেন তখন মানবাধিকারের লঙ্ঘনের ঘটনাগুলো দেশে ঘটছে। সেই প্রেক্ষাপটেই কি এরকম চিঠি দেওয়া হলো, আবেদন জানানো হলো, যেটা বাংলাদেশের জন্য কোনোভাবেই কাম্য নয়। প্রফেসর ইউনূসের জন্যও এটা খুবই বিব্রতকর একটা ব্যাপার। আজকে পুলিশের পক্ষ থেকে ঢাকায় ঘটে যাওয়া প্রথম আলো ডেইলি স্টারের যে হামলা, সেই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করা হয়েছে যে এই মব তারা ঠেকায়নি মূলত পুলিশের উপরে আক্রমণের ভয়ে। এই ধরনের কথা যখন পুলিশ বলতে বাধ্য হচ্ছে, তার মানে দেশের সামগ্রিক অবস্থা খুব একটা সুখকর নয় বলে মনে হচ্ছে। সেরকম একটা মুহূর্তে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এই চাঞ্চল্যকর খবরটি সামনে আনছে। তাদের দাবি যদি সত্য হয় তাহলে এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের সরকারের জন্য, বাংলাদেশের জনগণের জন্য খুবই বিব্রতকর একটা খবর। তারা তাদের খবরে শিরোনামে যেটা বলছে, ইন্টারন্যাশনাল রাইটস রিপ্রেজেন্টেটিভ সিক্স নোবেল কমিটিজ অ্যাটেনশন অন বাংলাদেশ অ্যাবিউজেস। মানে যেটা বলছে, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নোবেল কমিটির দৃষ্টি আকর্ষণ করলেন আন্তর্জাতিক মানবাধিকার প্রতিনিধিরা। এই খবরের বিস্তারিত খবরে তারা যেটা বলার চেষ্টা করছে, সেখানে আমরা দেখছি আন্তর্জাতিক মানবাধিকার প্রতিনিধিদের একটি দল নরওয়েজিয়ান নোবেল কমিটিকে চিঠি লিখে বাংলাদেশে মানবাধিকার ও মানবিক সংকটের ক্রমবর্ধমান রূপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং নোবেল শান্তি পুরস্কারের সাথে যুক্ত নৈতিক দায়িত্ব সম্পর্কে চিন্তাভাবনা করার আহ্বান জানিয়েছে। নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, সেই ব্যাপারটাকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে যে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের কর্তব্য এবং বাধ্যবাধকতার ব্যাপারগুলো নোবেল কমিটিকে মানে সচেতন করে দিয়েছে, তাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা বলছে যে অসলোতে নোবেল কমিটির কাছে সম্বোধন করা এক যৌথ চিঠিতে স্বাক্ষরকারীরা বলেছেন যে বাংলাদেশ মানবাধিকারের ক্ষেত্রে উদ্বেগজনক অবনতি দেখছে। লক্ষ্যবস্তুতে সহিংসতা, ঘরবাড়ি ও জীবিকা ধ্বংস, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আক্রমণ এবং দুর্বল সম্প্রদায়ে বিশেষ করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের পদ্ধতিগতভাবে ভয় দেখানোর বিশ্বাসযোগ্য প্রতিবেদন এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই ব্যাপারগুলো উঠে আসছে। চিঠিতে বলা হয়েছে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিঠির লেখকরা জোর দিয়ে বলেছেন যে কথিত লঙ্ঘনগুলি বিচ্ছিন্ন বা স্বতঃস্ফূর্ত নয়, বরং মৌলিক অধিকারের সংগঠিত ও টেকসই লঙ্ঘনের লক্ষণ বহন করে। এই পটভূমিতে তারা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের জনসাধারণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
যিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাক্ষরকারীরা যুক্তি দিয়েছেন যে ডক্টর ইউনূস নোবেলজয়ী হিসেবে দেশব্যাপী নৈতিক কর্তৃত্ব এবং একজন সরকারি নেতা হিসেবে জাতীয় দায়িত্ব পালনের কারণে ব্যাপক দুর্ভোগের মুখে নৈতিক নেতৃত্ব প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। তারা বলেছে যে এই ধরনের পরিস্থিতিতে নীরবতাকে নিরপেক্ষতা হিসেবে দেখা যাবে না এবং এর গুরুতর নৈতিক পরিণতি হতে পারে। অর্থাৎ বলা হচ্ছে যে এই ধরনের পরিপ্রেক্ষিতে, ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার এক ধরনের নীরবতা পালন করছে, সেই নীরবতাকে নিরপেক্ষতা ভাবার কোনো অবকাশ নেই। চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে যে আবেদনটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নয়, বরং মানবতা, জবাবদিহি এবং ন্যায় বিচারের সার্বজনীন নীতির মধ্যে নিহিত। অর্থাৎ এই চিঠি যারা দিয়েছেন তারা বলছেন যে এই চিঠির সঙ্গে কোনো রাজনীতি জড়িত নেই, অর্থাৎ কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। সাধারণভাবে ধরা যেতেই পারে যে এরকম চিঠি আওয়ামী লীগের লবিংয়ে হতে পারে, এরকম চিঠি দেওয়ার ঘটনা, কিন্তু এই চিঠিতে এটাও দাবি করা হচ্ছে এর সঙ্গে কোনো রাজনীতি জড়িত নেই। এতে বলা হয়েছে যে যেখানে ভয় দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রিত করে সেখানে শান্তি থাকতে পারে না এবং যখন মৌলিক অধিকারগুলো পদ্ধতিগতভাবে লঙ্ঘিত হচ্ছে তখন নিরপেক্ষতা দাবি করা যাবে না। নরওয়েজিয়ান নোবেল কমিটি এবং নোবেল ফাউন্ডেশনকে তাদের নৈতিক দায়িত্ব সম্পর্কে চিন্তা করার আহ্বান জানিয়ে স্বাক্ষরকারীরা বলেছেন যে নোবেল শান্তি পুরস্কারের নৈতিক কর্তৃত্ব স্বচ্ছতা, নৈতিক স্পষ্টতা এবং দুর্ভোগের মুখোমুখি হওয়ার সাহসের উপরে নির্ভর করে। তারা আরও যোগ করেছেন যে বাংলাদেশের ভুক্তভোগীরা স্বীকৃতি পাওয়ার যোগ্য এবং বিশ্ববিবেক দায়িত্ব দাবি করে। সতর্ক করে দিয়েছে যে মানবিক মর্যাদা হুমকির মুখে পড়লে প্রতিষ্ঠানগুলি কিভাবে প্রতিক্রিয়া জানায় তা ইতিহাস বিচার করবে। চিঠিতে স্বাক্ষর করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রাক্তন আইন প্রণেতা রেফারেন্ট ডক্টর রবার্ট বি ল্যান্সিয়া, বেলজিয়ামের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক পাউলো কাসাকা, যুক্তরাজ্যের ইউরোপীয় বাংলাদেশ ফোরামের যোগাযোগ পরিচালক ক্রিস ব্ল্যাকবার্ন, ওয়েস্ট লন্ডন চেম্বার অব কমার্সের পরিচালক অ্যালান রাইটস, পোল্যান্ডের নেভার এগেইন অ্যাসোসিয়েশনের প্রতিনিধি নাতালিয়া সিনিয়াভা, সুইজারল্যান্ডের শোয়েভার রেডিও অ্যান্ড ফার্নসেহেনের সিনিয়র সম্পাদক শর্ট জ্যাকমার্ট, যুক্তরাজ্যের ফ্রিজ বাংলা ফাউন্ডেশনের প্রধান সম্পাদক প্রিয়জিৎ দেব সরকার এবং কানাডার গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের সভাপতি অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত। এই ব্যক্তিগুলো এই চিঠিতে স্বাক্ষর করেছেন এবং এই চিঠিটা নোবেল কমিটিকে দেয়া হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে যে এই চিঠির সঙ্গে কোনো রাজনীতি নেই, রাজনৈতিক সম্পৃক্ততা নেই, এটা তারা উপলব্ধি করেছেন, বিশ্ব মানবতার প্রেক্ষাপটে এটা উপলব্ধি করেছেন এবং তারা বলছেন যে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত একজন যখন দেশের দায়িত্ব পালন করছেন তখন সেই দেশে মানবতার যে মানে ঘাটতি দেখা যাচ্ছে এবং মানে মানবিক ঘাটতি দেখা যাচ্ছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, এই ব্যাপারগুলো নোবেল কমিটিকে সচেতন হওয়ার কথা বলেছেন। এবং এই চিঠির ফলে কি চাচ্ছেন তারা, মূলত কি চাচ্ছেন? নোবেল কমিটি প্রফেসর ইউনূসের সঙ্গে কথা বলবেন যে আপনি শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মানুষ, আপনার দেশে শান্তি কোথায়, এরকম ঘটনা কেন ঘটছে, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা কেন একের পর এক ঘটছে, বিরোধী পথকে দমন করার ঘটনা কেন ঘটছে। যদিও এই চিঠিতে রাজনীতির ব্যাপারটাকে অস্বীকার করা হয়েছে, কিন্তু এটা কি মানে অস্বীকার করার কোনো উপায় রয়েছে যে এটা কোনো না কোনো লবিংয়ের মাধ্যমেই করা হয়েছে এবং এই কাজটার সঙ্গে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে? আমরা অনেক আগে থেকেই জানি যে আওয়ামী লীগ বিশ্বব্যাপী তাদের রাজনৈতিক অবস্থানকে জানান দেওয়ার জন্য বড় লবিস্ট নিয়োগ করেছে এবং সেই লবিস্ট ভালো কাজও করছে বলে বিভিন্ন সময় মনে হয়েছে। বিশেষ করে গণমাধ্যমের ব্যাপারে তারা সফল হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে, আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার দেয়া, সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার দেয়া, এই ব্যাপারগুলো দেখে মনে হয়েছে যে তাদের লবিস্ট ফার্ম বেশ ভালো কাজ করছে। সেই লবিস্ট ফার্মেরই লবিংয়ের একটা অংশ কিনা এটা সেটা কিন্তু উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। নোবেল কমিটিতে যখন প্রফেসর ইউনূসকে প্রশ্নবিদ্ধ করে এই ধরনের চিঠি দেওয়া হয় তখন এটা ধরে নেওয়ার কোনো কারণ মানে থাকতেই পারে না যে এর সঙ্গে রাজনীতি জড়িত নয়। এর সঙ্গে অবশ্যই রাজনীতি জড়িত এবং এটার সঙ্গে আওয়ামী লীগের লবিং জড়িত থাকার সম্ভাবনাই বেশি বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। কিন্তু যে লবিংই থাকুক, আলটিমেটলি নোবেল কমিটিতে এরকম একটা চিঠি গিয়েছে, এটা প্রফেসর ইউনূসের জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার, এরকম খবর যখন আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে। এবার নাহিদ ইসলাম ডক্টর ইউনূস সরকারকে নিয়ে এমন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন যে বক্তব্যের পর বোঝা যায় যে ডক্টর ইউনূসকে এই মুহূর্তে বাটে ফেলতেই এমন ধরনের বক্তব্য হয়তোবা, অথবা যা অভিযোগ আসছে সরকারের বিরুদ্ধে তা সত্য। এখন যদি অভিযোগ সরকারের বিরুদ্ধে সত্য হয় তাহলে সরকারকে পদত্যাগ করতে হবে, আর যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে সরকারকে এটা ক্লারিফিকেশন করতে হবে নাহিদ ইসলামের এই অভিযোগ কতটুকু সত্য। নাহিদ যে অভিযোগ করেছে সেই অভিযোগটাতে বাতে পড়ছে টোটাল সিস্টেমের প্রধান হিসাবে যিনি মূল ভূমিকা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কি বক্তব্য? শরীফ ওসমান হাদি, তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পর কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা পরিকল্পনা নাকি আগে থেকে তৈরি করা। এবং নাহিদ বলার চেষ্টা করছেন এই ঘটনার পর আমরা বলেছি যে এটা সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা আছে।
এমনটাই মন্তব্য নাহিদ ইসলামের। এই আলোচনাটা আরো বিস্তারিত আমরা যখন দেখছি, তখন গতকালকে রাজধানীর একটি হোটেলে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল মব ভায়োলেন্সের বিরুদ্ধে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টারে যে ঘটনাগুলো ঘটেছে সেটার বিপরীতে। তো নাহিদ বলছেন, আমাদের জন্য দুর্ভাগ্যজনক যারা এই ঘটনাটা সেই রাতে ঘটিয়েছে বা যারা প্রথম আলো সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা করেছে, তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগানগুলোকে ব্যবহার করেছে, হাদির নাম ব্যবহার করেছে, আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে। আজকে যে পরিস্থিতি এসেছে সেটা দুর্ভাগ্যজনক। তার বক্তব্য হচ্ছে যে, আমরা বলেছি এই ঘটনায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা আছে, এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই, এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটি ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারো পক্ষে করা সম্ভব হতো না। কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকম না, ফলে পুরোটি ঘটনাই পরিকল্পিত ছিল। আর হাদির মৃত্যুর পরে কি কি ঘটনা হবে সেটা একটা চক্রান্ত পরিকল্পনা আগেই তৈরি করা। ঘটনাগুলো দেখে আমাদের কাছে এটাই মনে হয়েছে। অর্থাৎ ব্যক্তিগতভাবে তিনি বলছেন যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন, এটা তার জন্য দুর্ভাগ্যজনক। এখন তার এই যে বক্তব্য, সরকারের ভেতর সংশ্লিষ্টতা, অর্থাৎ সরকারের ভেতর কি এমন কোনো চক্র আছে যারা এদেশের গণমাধ্যমগুলোর স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চায়, মতের বিরোধিতা হলে কাউকে পানিশমেন্ট করতে চায় মব ভায়োলেন্সের ইস্যুতে? আমরা দেখছি প্রত্যেকটি রাজনৈতিক দল মব ভায়োলেন্সের বিপরীতে কথা বলছেন, সরকার কথা বলছে, পুলিশ কথা বলছে, সেনাবাহিনী কথা বলছে, তারপরেও কারা সেই ব্যক্তি? তবে জিয়াফুতকুর জাতি, এটাতে কোনো ভুল নাই। আর অধিকাংশ ঘটনায় আপনি দেখবেন পরিকল্পিতভাবে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, হুকুম দিচ্ছেন, তারা বাংলাদেশের যে ইসলামিক কমিউনিটি আছে, অর্থাৎ ধর্মপ্রাণ মুসল্লিদের যে পোশাক আশাক, টুপি, দাড়ি, পাঞ্জাবি, আপনি দেখবেন যে এই শ্রেণীটা, এদের ভিডিও সবার আগে আসে যে হুজুরদের একাংশ, তারা কি আদৌ হুজুর? বিশ্ব মিডিয়াতে এই প্রথম আলো, ডেইলি স্টার ভাঙার যে স্টোরি সামনে আসছে, সেখানে হুজুরদের ছবিগুলো দেখানো হয়েছে এবং কি এখানে ইসলামিক স্লোগান ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ বিশ্ব দেখছে যে হ্যাঁ, এই দেশে জঙ্গিদের একটা অবস্থান আছে। কারণ এই কর্মকাণ্ডগুলোকে আপনি যে ভাষাই বলেন, উন্নত বিশ্ব এটাকে জঙ্গি কার্যক্রম হিসাবেই তারা মনে করে। এমনকি ইউরোপীয় ইউনিয়নের যিনি কমিশনের প্রধান আছেন, তিনিও কিন্তু এসে একই কথা বলছেন। আর যখন এই ঘটনাগুলো ঘটে, বিশ্ব মিডিয়াতে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করা হচ্ছে। পিনাকিদা ইলিয়াস ভাই ভালো করে জানেন যে কেন আসলে হুজুরদেরকে ব্যবহার করা হচ্ছে। এমনকি এর পরপর গরু দেওয়া হচ্ছে, জিয়াফত খাওয়ানো হচ্ছে, আর মানুষ খাচ্ছে। কারা খাচ্ছে? জিয়াফতখোর জাতি। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা মবকে ভয় পায়। পুলিশের দোষ আমি দিব না, কেননা 10 জন পুলিশের সামনে 100 জন মানুষ যখন দাঁড়াই যায়, আর যারা এই ঘটনাগুলো ঘটায়, এদের রক্তের মধ্যে একটা উন্মাদনা থাকে। আপনি দেখবেন যে হয়তো মরবে, নয়তো মাইরা ফেলবে। তো পুলিশ তো মানুষ ভাই, গুলি করলে আবার পুলিশ খারাপ, তো নিজের মরা ছাড়া তো পুলিশের গতি নাই। পুলিশের তখন ঠেকা লাগছে। আমি নিজেও যদি পুলিশ হইতাম এরকম পরিস্থিতিতে, আমি তো এটাই করতাম ভাই। আপনিও করতেন। আপনি ভাবতেছেন পুলিশ কেন কিছু করেন? আপনার তো জীবনের মায়া আছে, পরিবার আছে, রাষ্ট্র একটা চেক দিবে, এরপরে শেষ। এই সরকারের ভেতর কারা ঘাপটি মেরে বসে আছে, এটা আসলে নাহিদ ইসলাম যখন এই কথা বলে আমাদেরকে ভাবনার বিষয় হয়ে দাঁড় করিয়ে দেয়। নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে ক্লারিফিকেশন আসবে, কারা এরা। ইউনুসের একটা প্রস্থান প্রস্তুতি আভাস পেয়েছেন আমাদের প্রিয় একজন মানুষ, সিনিয়র সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। তার সঙ্গে বিষয়গুলো নিয়ে আলাপ করব। ইউনুসের এই প্রস্থান অথবা পলায়ন প্রস্তুতি, আপনার কাছে কি তথ্য এটা নিয়ে? হ্যাঁ, বিষয়টা খুব অ্যাগ্রাভেট করে গেছে। ইউনুস যেভাবে মেটিকুলাসলি ঘটনা ঘটিয়ে নির্বাচনটা পিছাতে চাইছিলেন উনি, নির্বাচনটা আপাতত না হোক, আর ওনার এই দায়িত্বটা আরো ইলংগেটেড হোক, এটাই উনি চাইছিলেন। কিন্তু ওনার সাথে ওনার যারা এমপ্লয়ার, সেই জঙ্গি জিহাদি সন্ত্রাসীদের এই যে অপতৎপরতা, রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী, সমাজ বিরোধী, যে হাদি হত্যা করে, তারপরে যে ভ্যান্ডালিজম, তারপরে যে পত্রিকা পুড়িয়ে দেওয়া, তো এগুলো হচ্ছে বাংলাদেশে যে কোনো দেশে পত্রিকা পুড়িয়ে দেওয়া হলে এইটা খুব নিউজ হয়, খুব প্রকট আকারে, এবং যা হওয়ার তাই হয়েছে। সারা পৃথিবীতে, বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে ইউনুসের যে সমর্থক ছিল বা তাকে যারা ফেভার করতো, তারা এখন পুরোপুরি এখন দেখছে যে ইউনুসকে আর সমর্থন করার আর কোনো সুযোগই নেই। তো পশ্চিমা দুনিয়া থেকে ইউনুস একেবারে জিরো হয়ে যাওয়ার পরে তার মিডিয়াটা ভেঙে গেছে। এখন জানা গেছে যে সে এখন একটা চাইছে, এখন বোঝা যাচ্ছে যে সে খানিকটা টায়ার্ড, এবং সে তার যে ক্ষমতা আঁকড়ে থাকার যে অদম্য বাসনা ছিল, সেটা সে বুঝতে পারছে যে ওইটা আর হবে না। কারণ এই খুব ব্যাড পাবলিসিটি, আর ওই জঙ্গি জিহাদিদের, ওরা যে ভারতের বিরুদ্ধে, 7 সিস্টারের বিরুদ্ধে সর্বশেষ যে যুদ্ধ ঘোষণা করছে, যেটাকে সিনাই আনবে, ওদেরকে উলফা পরেশকে সাহায্য করে তথা ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধাবস্থা তৈরি করে দিছে, এবং ভারতের হাই কমিশনারকে লাথি মেরে সরিয়ে দেওয়া, বা এরকম আর কি, যে ল্যাঙ্গুয়েজ গুলো যে
রাষ্ট্র টু রাষ্ট্রের সাথে যায় না, এটা ইনকনসিস্টেন্ট উইথ দি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, আমি এইভাবেই বলবো। এরা ডিপ্লোম্যাটিক, এরা তো সন্ত্রাসী, তার জন্য টোকাই রাস্তাঘাটের লোকজন যারা, যার জন্য এদের উপরে ইনুসের কারণে এদের উপরে রাষ্ট্রীয় দায়িত্ব পড়ে গেছে এবং তারা রাষ্ট্র ডিল করছে তাদের ওই সেই বস্তির ভাষায়, যার জন্য ইন্ডিয়ার সাথে যে একটা সুন্দর সম্পর্ক হতে পারতো, সেই সম্পর্কটা কোঅপারেশন, কনফ্লিক্ট না হয়ে কোঅপারেশন হতে পারতো, সেটা থেকে ইনুস প্রথম শুরু করছে, তারপরে তার সাঙ্গপাঙ্গ চালাচামুন্ডারা যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে ভারত তো একেবারে অস্তিত্ব নিয়ে তারা চিন্তা করছে যে আমাদের সেভেন সিস্টার এরা নিয়ে যাবে। তারপরে একজন হিন্দু যে ইয়াকে যে পোড়াইয়া মেরে তারপরে তাকে ঝুলাইয়া পোড়াই দিল, এর চাইতে নির্মমতা এগুলো তো আর কেমনে সহ্য করে তারা একজন। তো সেই জন্য বিভিন্ন ভাবে ভারতকে যেভাবে উত্তক্ত করা হয়েছে, যেভাবে ভারতকে একেবারে পায়ে পাড়া দিয়ে যেভাবে তাকে ইয়া করা হয়েছে, তখন ভারত তার প্রস্তুতি নিয়ে নিছে। যেমন ভারতের অংশ ভেঙে যদি তোমরা বাংলাদেশ বানাইতে চাও, বড় গ্রেটার বাংলাদেশ, তা আমি বাংলাদেশ যদি ক্যাপচার করি, এই অটোমেটিক এটা চলে আসবে তাদের ভিতরে, তাদের জনগোষ্ঠীর ভিতরে, তাদের জনগোষ্ঠী পাবলিসিটি যেভাবে আসছে, তাদের রেটরিক একদম এইভাবে চলে আসছে। এটা হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। তো এখন ভারত তো এদের কথা তো বিশ্বাস করছে এবং ঘটনাও ঘটতেছে, হিন্দুদের উপর আবার আক্রমণ হচ্ছে, তারপরে অ্যাম্বাসেডারকে যদি লাথি দিয়ে খেদাই দিতে চায়, এর থেকে অপমানজনক কথা তো এরা তো আর বাংলাদেশ হলে কি করতো। তো যাই হোক, ইন্ডিয়াও আমার মনে হয় যে একটা বড় ধরনের প্রেসার ক্রিয়েট করছে, এবং এই প্রেসার ক্রিয়েট করলে ইন্ডিয়া যদি আপনার প্রেসিশন স্ট্রাইকে যায়, তাহলে তো ওই যাদের 50 লাখ আর্মি আছে, যারা জঙ্গি জিহাদি, যারা বলে আমরা 5 তারিখে যদি ইয়া না হতো, শেখ হাসিনার পতন হতো 6 তারিখে অস্ত্র নিয়ে, তো এই সবগুলোকে এরা সবাই নিজেরা নিজেদেরকে টার্গেটে পরিণত করে দিছে। তো এখানে যদি ভারত টার্গেট করে তারা যদি প্রেসিশন স্ট্রাইকে যায়, তখন ইনুসের আর কিছুই করার থাকবে না। ইনুস তখন ইনুসের ওদের ভাগ্যে যা হবে, ইনুসেরও তাই হবে। আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইনুস বিষয়টা বুঝতে পারছে। এই জন্য আমি যে ইনফরমেশন পেয়েছি যে ইমিডিয়েট পাস্ট যে চিফ জাস্টিস রাফাত আহমেদ এবং সেনাপ্রধান এদেরকে ইনুসের সাথে একটা গোপন বৈঠক হয়েছে বলে জানা গেছে, শোনা গেছে। তো বিশ্বস্ত সূত্রে না হলেও এটাকে কগনিজেন্সিতে নেওয়া যায় এরকম একটা। তো ইনুস নাকি টায়ার্ড এবং সে বলতেছে আমি আর পারছি না, ধসে গেছে। তো এই জন্য টায়ার্ড না ভীত সন্ত্রস্ত, ওইটাই ভীত সন্ত্রস্ত। আপনি যেটাই বলেন একই কথা, এখানে টায়ার্ড মানে তো তাই পালিয়ে যাওয়া আর কি। এই জন্য একটা সেফ এক্সিট চাইছে এবং যে কোনো মুহূর্তে একটা ঘটনা, যে কোনো চেঞ্জ। বাংলাদেশে 5 আগস্টের পর থেকে আমরা একের পর এক মিডিয়া হাউসে আগুন, তারপরে লুটপাট, এই সমস্যাগুলো আমরা দেখে আসছি। এবং আজকে ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়ার পরে সেটা ইস্যু হয়ে দাঁড়ায় যে ডেইলি স্টার প্রথম আলো কিন্তু ওই আগুনগুলার বিরুদ্ধে তারা কোনো অবস্থান নেয় নাই, বক্তব্য দেয় নাই। এখন যেহেতু নিজের ঘরে আগুনটা পড়ছে, এবং আমরা দেখলাম সেই দিন মানে রাষ্ট্র, এটা তো গোপনে আগুন দেয় নাই, এরা মিছিল করে ঘোষণা দিয়ে এসছে আগুন দেয়, মিছিল করে গিয়ে ওখানে মাইকে ইয়া করে গিয়ে প্রকাশ্যে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।